ভাই আপনাদেরকে একটা মজার তথ্য দেই। ওয়েস্ট ইন্ডিজের একজন ভদ্রলোক ফিল সিমন্স সারা জীবন আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এই রকম বি দলের কোচের দায়িত্ব পালন করছে। যদিও আফগানিস্তান এখন অনেক ভালো দল, যে সময়টাতে আফগানিস্তানের নামগন্ধ ছিল না ওই সময়টাতে সে দায়িত্ব পালন করছে। ওই ভদ্রলোক এখন বাংলাদেশের কোচ। এমনিতেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এইসব দেশ ছাড়া অন্য কোথাও থেকে কোচ, কিউরেটার এইগুলা আমদানি করতে পারে না ভাই, খুঁজেই পায় না। তো যাই হোক, মজার তথ্যটা হচ্ছে এই কোচ আসার পর থেকে বাংলাদেশ মোটে 2-3টা ম্যাচ জিততে পারছে ভাই। আরো মজার বিষয় হচ্ছে লাস্ট 10টা ম্যাচ, এই 10টা ম্যাচের মধ্যে বাংলাদেশ একটাতে জিততে পারছে। সেই একটা ম্যাচে আবার ওই কোচ ছিলই না, সে তার চিকিৎসার জন্য ইংল্যান্ডে গেছিল ভাই। তাইলে দেখেন, একজন প্রধান কোচ যার আন্ডারে আমরা খেলতেছি, যার বুদ্ধিতে আমরা চলতেছি, যার প্ল্যানিং এ আমরা খেলতেছি, তার প্ল্যানিং বুদ্ধি যেদিন পাইলাম না সেদিন আমরা জিতে গেলাম। তাইলে ওই কোচটার এই দলে ইনপুটটা কি ভাই? বাংলাদেশ দলে তার ইনপুটটা কি? ওই কোচ রেখে আমার লাভটা কি বলেন? কোনো রেজাল্ট যে দিচ্ছে না। হ্যাঁ ভাই, দেখবেন যে কোচগুলা ভাত পায় না, কোনো জায়গায় চাকরি নাই, কোনো আপনার ফ্রাঞ্চাইজি দলও ডাকে না, সেই কোচগুলাকে বাংলাদেশ আনে ভাই। সেই কোচগুলাকে বাংলাদেশ আনে। সমস্যাটা কি? বাংলাদেশের কি টাকা নাই? ভাই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে তো বহুত টাকা, হাজার হাজার কোটি টাকা, তাইলে কেন আসে না ভাই? আমার তো মনে হয় কোচ আসতেই চায় না, ভালো কোচ বাংলাদেশে আসতেই চায় না, এই ভাঙরি দলটার দায়িত্ব নিতেই চায় না ভাই। কারণ একজন কোচেরও তো আত্মসম্মান বোধ আছে ভাই, হুদাই এই দলের দায়িত্ব নিয়ে মান সম্মান নষ্ট করার কোনো মানে হয়? মানে হয় ভাই? আপনি দেখেন, এই যে জোনাথন ট্রট আপনার এই যে আফগানিস্তানের দায়িত্ব পালন করতেছে, কয় টাকা বেতন দেয় ভাই? বাংলাদেশের থেকে কি বেশি দেয়? দেয় না। তাও সেই দলের দায়িত্ব পালন করতেছে। আপনি সেই কোচকে বাংলাদেশে আনতে চান, আসবে না ভাই। যতই টাকার অফার করেন আসবে না। কারণ হচ্ছে সে কাজ করতেছে, মানে মানে কাজ করার মধ্যে একটা আনন্দ লাগে ভাই। দেখেন, আফগানিস্তান দলের প্লেয়ার গুলো এমনিতে ট্যালেন্টেড, তার মধ্যে মানে এনার্জেটিক, জেতার জন্যই খেলে। হ্যাঁ, তারা মানে একদম কি বলবো, মন প্রাণ দিয়ে জেতার তীব্র চেষ্টা করে ভাই। তো এইরকম একটা এনার্জেটিক টিমের সাথে সবাই থাকতে চায়। কোচ কোচ যারা ভালো ভালো কোচ আছে তারা কাজ করতে চায়। কিন্তু বাংলাদেশের মতো এইরকম ভ্যাংরি টিম, যাদের আসলে কি বলবো, মানে এদেরকে নিয়ে কথা বলতে লজ্জা লাগে, এই টিমের আসলে ভালো কোচেরা দায়িত্ব নিতে চায় না। হ্যাঁ, দায়িত্ব নিতে চায় না। এই জন্য দেখবেন সবসময় শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এইসব দেশ থেকে কোচ আসে। সাউথ আফ্রিকা তো ভালো, সাউথ আফ্রিকার থেকেও দেখবেন যেইগুলো একদম চলে না, কোথাও সুযোগ পায় না, ওইগুলাকে আনে। ওইগুলাকে আনে ভাই। এই যে অ্যালান ডোনাল্ড, এই লোক বাদে এই একটা লোক বাংলাদেশ ক্রিকেটে দেখছি খুব ভালো কাজ করছে, এবং এখন পর্যন্ত বাংলাদেশের সেরা কোচ যদি থাকে তাহলে ওই যে অ্যালান ডোনাল্ড একটা। হ্যাঁ, তো এই হয়েছে অবস্থা। এখন এই যে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স আর এই যে মোহাম্মদ সালাউদ্দিন, যাকে বাংলাদেশে ওভার রেট করা হয়, এই দুই ভদ্রলোক আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের কোনো উন্নতি তো করতে পারবেই না, উল্টো ক্ষতি করবে। কেন? এই দুইজন আসলে 20 বছর আগের যে ক্রিকেট, 15-20 বছর আগের ক্রিকেট, ওইটা ফলো করে, ওইভাবে কাজ করতে চায়। দেখবেন সালাউদ্দিনের কথাবার্তাতেই বোঝা যায়। সে তো এখন বর্তমানে সহকারী কোচ হিসেবে আছে, ব্যাটিং কোচ হিসেবেও আছে। তার আন্ডারে বাংলাদেশের ব্যাটিংটা দেখছেন, এই যে তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা দেখছেন। হ্যাঁ, ধরেন উইকেট গেল, এখন একজন আসবে ওইখানে সেট হবে, ইনিংস মেরামত করবে, করতে করতে যখন এক্সিলারেট করার সময় তখন আউট যাবে, এই সিস্টেমে খেলতেছে। তো এই সিস্টেম বর্তমান ক্রিকেটে কি চলতেছে? তো এই মুরব্বী দুইটা আছে, এদের মাথা থেকে এই সিস্টেমটাই আসে। এইভাবে এরা কাজ করতে চায়, এইভাবেই দলটাকে নিয়ে আগাইতে চায়। এইগুলা দিয়ে হবে না ভাই, এগুলা দিয়ে হবে না। আপনি দেখেন, এই যে যার কথা বললাম জনাথন ট্রট, তারপরে আপনার এই যে ইংল্যান্ডের কোচ আপনার ব্রেন্ডন ম্যাককালাম, তারপরে এখন ইয়াং যেই কোচ গুলো আছে, যারা আধুনিক ক্রিকেটটা বোঝে, ঠিক আছে, যারা আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করতে পারে, যেমন ধরেন আপনার ব্রেন্ডন ম্যাককালাম টেস্ট, ইংল্যান্ডের টেস্ট খেলার ধরনই চেঞ্জ করে ফেলে দিছে ভাই, এবং বিশ্ব ক্রিকেট এখন ওইটাই ফলো করতেছে। আপনার বাসবল ক্রিকেটটাই ফলো করতেছে। হ্যাঁ, আফগানিস্তান দেখেন, আফগানিস্তানের একটা ম্যাচের কথা আপনি মনে করেন যে এখানে তাদের 100 রানের মধ্যে 4টা কি 5টা উইকেট পড়ে গেছিল। হ্যাঁ, 386 নাকি 87 রানের টার্গেট দিয়েছিল আপনার শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মাটিতে। ওই 100 রানের মধ্যে 4টা নাকি 5টা উইকেট পড়ে যাওয়ার পরেও আজমতুল্লাহ উমর যায় এবং
এই যে মোহাম্মদ নাবি, দুইজন মিলে 2টা সেঞ্চুরি করছে। আজমতুল্লাহ ওমর যায় 150 রান, আর আপনার এই যে কি বলে এটা, মোহাম্মদ নাবি সে করছে আপনার 135 রানের মতো। 2টা ইনিংস খেলে ওই ম্যাচটাতে 340 রান পর্যন্ত তারা গেছিল। বাংলাদেশের কাছ থেকে এই ধরনের ক্রিকেট কখনো দেখতে পারছেন? পারবেন না ভাই। এই জন্য আমাদের এইরকম ইয়াং, মানে আধুনিক ক্রিকেটের সাথে ম্যাচ করে এইরকম কোচ লাগবে, যারা এইরকম ফ্রিডম দিতে পারবে যে এইরকম করে তোমরা খেলো, যাদের হারার কোনো ভয় থাকবে না। হ্যাঁ, যাদের হারার ভয় থাকে তারাই সবচাইতে বেশি হারে ভাই, এটা হচ্ছে বাস্তবতা। এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ খুব হারার ভয় করে, এই জন্য তারা আরো বেশি হারে। হ্যাঁ, ধরেন আমার হারানোর কিচ্ছু নাই, তখন কিন্তু আমার পিছুটান থাকে না। যখন আমার হারানোর কিচ্ছু নাই, আমার পিছুটান নাই, বাল আমি আমি মরলে বাল কি হবি, কোনো কোনো বালি হবি না। তো এইরকম ঠিক আছে, যখন হারার ভয় থাকবে না, তখন যা খুশি তা করা যাবে মাঠের মধ্যে, এবং দেখবেন ভালো করবে, দেখবেন ভালো করবে। এবং অন্যান্য দলের ক্রিকেটার গুলো এইটাই করে। হ্যাঁ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এইসব দলের দেখবেন, হয় কি নিউজিল্যান্ড, এইসব দলের ক্রিকেটাররা দেখবেন তাদের অত চাওয়া পাওয়া থাকে না। দলে থাকলাম কি থাকলাম না, তারা আসে তাদের নিজের মতো করে খেলে, একদম ফ্রি মাইন্ডে তারা নিজের মতো করে খেলতেছে, দেখবেন ভালো করে। হ্যাঁ, ভালো করে। এই যে আপনার অস্ট্রেলিয়ার হেড, ট্রাভিস হেড, দলের আপনার সিচুয়েশন যত বাজেই হোক না কেন, তার ক্রিকেট সে খেলে। সে যেভাবে খেলতে পছন্দ করে, যে ক্রিকেটটা খেলে ওইভাবে খেলে, আউট গেলে গেল, আর যদি ইনিংস বড় হয় তাহলে তো কথাই নেই। তো এই সিস্টেমটা বাংলাদেশকে ফলো করা উচিত ভাই। বাংলাদেশের কোচেরা তো এই সিস্টেম ফলো করতে বলে না। হ্যাঁ, যখন দেখবেন ধরেন এই যে খেললো 200 ইয়েতে টার্গেট, 286 রানের টার্গেট, প্রথম 2টা উইকেট গেছে, তারপর ঠিক আছে একটু আস্তে ধীরে একটু সেট টেট হও, তারপরে খেলা শুরু করো। এই এই সেট হওয়ার সময় আর নাই ভাই, এই সেট হওয়ার সময় নাই। ওইখান থেকেই শুরু, 2টা উইকেট পড়ছে, পরবর্তী বল থেকেই মাইর, পরবর্তী বল থেকেই না, হয়তো 2 4 10টা বল খেললাম, যেহেতু ওডিআই ক্রিকেট সর্বোচ্চ 15টা বল খেললাম, তারপর স্বাভাবিক ক্রিকেটটা শুরু করলাম না। তাওহিদ হৃদয়ের দিকে দেখেন কিভাবে বল ডট ডটের পর ডট, ডটের পর ডট, ডটের পর ডট দিয়ে খেলতেছে। এতে আসলে কি হয়, বাংলাদেশ ম্যাচও হারে। হ্যাঁ, এবং ওই পার্টিকুলার ক্রিকেটারের জন্য আসলে অন্যান্য ক্রিকেটার চাপেও পড়ে, যেমনটা ওই ম্যাচটাতে হয়েছে, যেখানে আমার রান রেট 6 7 8-এ চলে যাচ্ছে, ওই ক্রিকেটার ডট খাচ্ছেই। এখন অপর প্রান্তের ব্যাটসম্যান তো মারতে যাবেই, যেহেতু রান হচ্ছে না, রান রেট উঠতেই আছে, আমার ওই ব্যাটসম্যান ডট খাচ্ছে, মারতে তো যাবেই। তো এই যে অপর প্রান্তের ব্যাটসম্যানকে চাপ দেওয়া এবং ওই চাপে পরে আউট যাওয়া, এই মানে এগুলো আসলে ক্রিকেট না আসলে ভাই। এগুলো আমার বলে লাভ নাই, আমার ভিডিও আর কয়জন দেখে, আর কে কে যে শোনে। হ্যাঁ, আসলে এখন কি বলবো, যারা দায়িত্বে আছে তারা এখন এইসব এইভাবে ভাবে নাকি কিভাবে ভাবে, এটা আসলে বলতে পারতেছি না, তারাই ভালো জানে।